আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউনূস। আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন, বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে, সারা দেশ অচল। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস আসেনি, এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘটও ডেকেছে অন্য একটা ইস্যুতে। সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল। আমরা কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে, বাসে আগুন দেওয়া হচ্ছে। গতকালকে শুনলাম একজন উপদেষ্টা, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার আগে শুনলাম ওই যে উপদেষ্টা ফরিদা পারভিন, ফরহাদ মজহারের ওয়াইফ যিনি, তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে, সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে, হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে। এগুলো কি? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস বললে ভুল হবে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনের শেষ কোথায়? যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে। আজকে শেখ হাসিনার রায়, কিসের রায়, কার রায়? এই যে বর্তমানে যে সরকারটা, এই সরকারটা কিসের সরকার, কার সরকার? আপনার সরকার, আমার সরকার? এটা কি নির্বাচিত সরকার? একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা, সে ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে। এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী, সেটি খারিজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে, যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু, আদালত, আইন সবকিছু, কাজেই খারিজ করে দেবে, এটি স্বাভাবিক। যে সরকারটি বৈধ কিনা এই প্রশ্নটা আছে, সেই সরকারের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কিভাবে বৈধ হয়? এবং সেটির জন্ম তো এই কারণে নয়, আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে। এটা 1971 সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা। সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে। তাতে কি যায় আসে? এবং এই রায় কারা দিচ্ছে? এখানে বিচারক কারা? সব জামাতি। এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল, রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে। এক সময় ছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে। বিচারকরা জামাতের, প্রসিকিউটররা জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের। এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের। ইউনূস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে, জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে। সেই আদালত শেখ হাসিনার রায় ঘোষণা করবে। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে, বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন রায় ঘোষণা চলছে। এই রায় নিয়ে এত আগ্রহের কি আছে? এই রায় তো জানাই আছে যে এই রায়টা কি হবে। এই রায় শেখ হাসিনার একটা সাজানো ফাঁসি দেবে, তাতে কি যায় আসে? যে সরকারটাই বৈধ নয়, যে আদালতটাই বৈধ নয়, যে আদালত রায় দেবে, সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে? প্রশ্নই আসে না। আসলে এদের মরুমের পুরোপুরি পাখা গজিয়ে গেছে। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা। আওয়ামী লীগ ক্ষমতাকালে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও কেউ সুদের ব্যবসা করেছেন,
কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন, যেমন এই যে ফরিদা আক্তার, তার একটা দোকান আছে, দোকানে পণ্য বিক্রি করেন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন, আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন, বিদেশি ফান্ড টান্ড এনে এই যে সৈয়দা রিজওয়ানা হাসানরা, কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন। এই ব্যবসাগুলো কত আরামে আওয়ামী লীগের একদিকে 14 গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগ ক্ষমতাকালে, আর একদিকে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও তারা আরামে ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠেছেন। শুধু এদের কথা বললে হবে না, এই যে জামাত শিবির আজকে যে মরণ কামড় দিতে বসেছে স্বাধীনতার পক্ষের মানুষজনকে, মুক্তিযুদ্ধকে, এমনকি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে মরণ কামড় দিতে বসেছে, তারাও কতই না আরামে এদেশে ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকে পড়েছে, আওয়ামী লীগ সেজেছে, ওয়েস্ট কোট পরে, মুজিব কোট আমরা যেটাকে বলি, সেই মুজিব কোট পরে জামাতের লোকজন আওয়ামী লীগ সেজে, শিবিরের লোকজন আওয়ামী লীগ সেজে বসে থেকেছে। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রীর গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেসব জায়গাতেও এই জামাত শিবির ঢুকে বসেছিল। কতই না আরামে ছিল আসলে। এবং আরামে থেকে এই গোষ্ঠীটি ষড়যন্ত্রের জাহাজে উঠেও আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়ে দেশটা দখল করে ফেলেছে, এবং দখল করেই আওয়ামী লীগকে জ্বালিয়ে পুড়িয়ে মারার প্রজেক্ট নিয়েছে তারা। যে আগুন জ্বালিয়েছে, এই আগুনেই এই ষড়যন্ত্রীগণ পুড়িয়ে না মরা পর্যন্ত এদের রক্ষা নাই। সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা অন্ততপক্ষে নিশ্চিত, এই যে গত কয়েকদিনের এখানে হামলা ওখানে হামলা, এদের উপরে হামলা শুরু হয়েছে। এবং এদের উপরে হামলা আসলে কে করছে, এটাকে আওয়ামী লীগ করছে, এটা বলার কোনো কারণ নেই। এই দেশটাকে অস্থির করতে চায় কারা? জঙ্গিরা। অস্থির করে জঙ্গিরা এই মুহূর্তে তো উন্মুক্ত, বাংলাদেশে তো হামলা করছেই, তারা ভারতে গিয়ে পর্যন্ত হামলা করছে। দেখুন না কি ঘটে। এই যে এই মুহূর্তে শেখ হাসিনার রায়কে নিয়ে তারা উল্লাস করবে, সেই মুহূর্তেই ভারত না জঙ্গিদের সাহায্য করে ছেড়ে দেয় বাংলাদেশের। কারণ ভারতে ওই যে জঙ্গি হামলা, দিল্লি যে লালকেল্লা জঙ্গি হামলা, সেই হামলায় বাংলাদেশি যোগ অত্যন্ত জোরালো ভাবে পেয়েছে। ভারতীয় গণমাধ্যমে এটা ব্যাপকভাবে আলাপ আলোচনা ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে, হচ্ছে। জাস্ট ভারত অফিসিয়ালি প্রকাশ করা বাকি, বা ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টটা ভারত সরকারের হাতে দেওয়াটা বাকি। এই উল্লাসটা হয়তো উল্লাস হবে না, উল্লাসের আগেই ঘটনা ঘটে যাবে, উল্লাস করতে করতে ফুটিয়ে দেবে। কাজেই যে আগুনটা বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো, সেই আগুনে এরা পুড়ে ছারখার হয়ে যাবে। কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে। আমি বললাম যে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, উদ্ধার করা হয়েছিল, আবার ষড়যন্ত্রে সামিল হয়েছিল। আওয়ামী লীগ আসলে কিচ্ছু বলেনি, তবে আওয়ামী লীগ মনে হয় শিখলো যে কিভাবে দানব হতে হয়, কিভাবে দমন করতে হয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয়। আওয়ামী লীগের যেমন ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে, এগুলো কিভাবে বন্ধ করে দিতে হয়। এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা, সুদ ব্যবসায়ী, পরিবেশ ব্যবসায়ী, কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো যে আওয়ামী লীগের আমলেও কি আরামে চলেছে, আওয়ামী লীগকে মনে হয় শিখিয়ে দিল। কারণ আওয়ামী লীগ আসবেই, আওয়ামী লীগ ফিরবেই। আওয়ামী লীগকে কেউ যদি দাবিয়ে রাখতে চায়, এটা পারবে না আসলে। কদিন আগেও যারা বলছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আসবে না, কিন্তু না, আওয়ামী লীগ আসছে। খুব বড় ধরনের ধেয়ে আসছে, খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি কানে সাউন্ড পাই, আমার কান আছে হয়তো, আমি সাউন্ড পাই। আপনার কান নেই, আপনি সাউন্ড পান না, এটা আপনার ব্যাপার। কাজেই আওয়ামী লীগ আসলে কি পরিণতি হবে? আবার কি লুঙ্গির তলায় এরা ঢুকবে আওয়ামী লীগের, ছাত্রলীগের? আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে। কারণ এবার এই যে গত 16 মাস যাবত তৃণমূলের সাধারণ মানুষ, নেতা কর্মী যেভাবে ভুগছে, কেউ যদি কোনো এমপি মন্ত্রী বা নেতার তলায় গিয়ে ঢোকে, কোনো জামাত শিবির বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে, তারা যদি ঢুকতে চায়, তাদের মনে হয় তৃণমূলের কর্মীরাই সাইজ করে দেবে।
কাজেই এই যে শেখ হাসিনার রায়, এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো, এই আগুনে ইউনূস এবং তার সঙ্গী সাথীরা, রাজনৈতিক দল জামাত, বিএনপি বা অন্যান্য যারা আছে, তারাই জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজে আজকে রায়ে কি হলো, এই রায় সাজানো রায় মৃত্যুদণ্ড ঘোষণা করবে, এটা আগে থেকেই। যে সময় জামাতের নেতাদের, যুদ্ধাপরাধী নেতাদের বিচার করা হয়েছিল, সেই বিচারের সময় এরা পণ করেছিল যে আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমরাও ফাঁসিতে ঝুলিয়ে দেব। আজকে সেই ফাঁসির ঝোলানোর রায় ঘোষণা করবে, এই রায়ের 1 পয়সা মূল্য নেই। কয়েকদিন ধরেই আমি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আসলে হাওয়া বদলে গেছে, রাজনীতির হাওয়া। বিশেষ করে কেউ কেউ এটা হয়তো বিশ্বাস করছেন না। আজকে যখন অপেক্ষা করছি যে ক্যাঙ্গারু কোর্টে, তাইজুলের কোর্টে সাজানো রায়টা কি হবে, সেই অনেকক্ষণ ধরেই তারা পড়তেছে। আমি জানি না কি পড়তেছে, এই সাজানো রায় যেটা অলরেডি সবাই জানে। যাই হোক, এই ফাঁকে হঠাৎ করে দেখলাম একটা নতুন খবর আর কি। জুলাই যোদ্ধারা ঠিক করছে যে ঢাকা শহরে খেলার মাঠের অভাব, সুতরাং ধানমন্ডি 32 নম্বরের যে বঙ্গবন্ধুর বাড়িটা, সে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটাকে তারা এর আগে 2 দফায় ভেঙেছে। 5ই আগস্ট পুড়িয়ে দিয়েছে, পরে ফেব্রুয়ারিতে আবার সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এবার তারা মাটির সাথে মিশিয়ে সেখানে খেলার মাঠ বানাবে, এবং সেই জন্য তারা 2টো বুলডোজার ভাড়াও করেছে। বলছে এটা নাকি তাদের নিজেদের টাকায় ভাড়া করা, তাদের নাকি সরকার বুলডোজার প্রকল্পে কোনো টাকা দেয় নাই। সাধারণত এই নিউজ তো সব এই আকামে যত টাকা দেয়, এই যে আসিফ মাহমুদরে এই শাটডাউন ঠেকানোর জন্য 28 কোটি টাকা দিছে। এখন কথা উঠছে যে আসিফ মাহমুদ এই 28 কোটি টাকা কোথায় খরচ করছে আর কতখানি সে মারছে, এটা নিয়ে আবার একটা কেওয়াজ এসে। যাই হোক, ওইটা নিয়ে আজকের আলাপ নাই। এখন এই বুলডোজার ভাড়া করে তারা খুব আওয়াজ দিচ্ছে, তারা যাবে, রায় ঘোষণার সময়ই যাবে। তো এর মধ্যে তারা ওই অনেকেই আবার কাছাকাছি চলে আসছে। তো আর্মি আজকে কিন্তু খুব হার্ড লাইনে রয়েছে। আর্মি বলছে না, এটা এখানে এসে তাফালিং করা যাবে না, এটা আইনে নাই। এই আর্মিকে আমরা দেখছি যে হাস্যকর ভাবে মানে আনসার বাহিনী হয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাইতে, 5ই আগস্ট তারা রক্ষা করেনি, কিন্তু আজকে তারা খুব ভাঙা বাড়ি রক্ষায় অন্তত তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের একটা ধন্যবাদ না জানালে দেশবাসী আপনারা হয়তো মাইন্ড করবেন। আপনারা আমাদেরই তো আর্মি। যাই হোক, একটা শহরের প্রাক্তন মেয়র তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি একটা অনুরোধ করেছিলেন যে 32-এর আশেপাশ থেকে সাধারণ মানুষজন যেন সরে যায়, তারা প্রস্তুত, যে কোনো অ্যাকশনে তারা যাবে। এবং এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এই বুলডোজার যেটা তারা ভাড়া করছে, এই জুলাই যোদ্ধারা, সেই বুলডোজার আর্মি প্রথমে বুলডোজারের চাবি নিয়ে নিছে, তো বুলডোজার আর নড়াচড়া করতে পারে না। এরপরে ভাইঙ্গা চুরা নাট বল্টু এগুলো খুলা মোটামুটি বুলডোজারটাকে একেবারে মানে খুলে ভেঙে চুরে পালাইছে আর কি। এটাকে আবার রিঅ্যাসেম্বল করা যাবে কিনা, কারণ তারা হাতুড়ি দিয়ে পিটায় মুটায় ভাঙছে। আপনারা একটু ভিডিওটা দেখেন। এই বুলডোজার দুইটা আপনাদের কি চেনা চেনা লাগে? এই বুলডোজার দিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছিল। সেই একই মালিকের এই বুলডোজার দিয়ে আকামটা করতেছে। এখন যেহেতু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক বলতেছে বুলডোজারের ভাড়ার টাকা নাকি তারা দেয় নাই। জুলাই যোদ্ধারা বলছে নিজের টাকায় ভাড়া করছি, কিন্তু মালিক বলতেছে ভাড়ার টাকা দেয় নাই। এবং মালিকের এখন তো আমসালা সব গেছে পুরা, মানে গো মা সা যেটাকে বলে, একেবারে পুরা মারা সারা আর কি। এখন তার বুলডোজারই অকেজো হয়ে গেছে। এখন সে কান্নাকাটি করতেছে যে এই বুলডোজারের টাকা কে দেবে, এখন কাউরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই যে স্ট্যাটাসটার কথা বললাম, যে একজন প্রাক্তন মেয়র পাশের একটা শহরের, তিনি একটা স্ট্যাটাস দিয়েছে। এবং এই যখন আর্মি যখন এই বুলডোজার ভাঙচুর করতেছিল, বুলডোজার ভাঙবে কি, বুলডোজার নিজেই ভাঙচুরের শিকার হয়ে গেছে, ঠিক তখনই বিকট শব্দে একটা ককটেল বিস্ফোরিত হয়। এবং সেই ককটেল বিস্ফোরিত হওয়ার সাথে সাথে সাথে
এই যে সাহসী জুলাই যোদ্ধারা, এখানে এই জুলাই যোদ্ধাদের একটা বড়ই অংশ ছিল আবার লুঙ্গি পরা। বুঝেন এই লুঙ্গি পরে কারা আসছে? এরা সাধারণত মোহাম্মদপুরের বেহারিপট্টি থেকে আসে, বা এরকম ভাড়া টোকাই, অধিকাংশ হলো ভাড়া করা টোকাই, ভাড়াও রাস্তাঘাট থেকে টোকাই নিয়ে আসে। এই টোকাই জুলাই যোদ্ধা যারা ছিল, লুঙ্গি তুলার দৌড়, মুহূর্তে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে, এবং রায়ে কি হবে মোটামুটি এ বিষয়ে আমরা সবাই নিশ্চিত ছিলাম। তাই এ বিষয়ে এই মুহূর্তে বিশেষ বিস্ময়ের কিছু নেই, তবে এটি নিয়ে আলোচনা হতে পারে, নানান ধরনের বিশ্লেষণ হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি, সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টি, তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা। সেটি আওয়ামী লীগের পক্ষ থেকে হোক, সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক, অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক। কেন এই কথা বলছি? নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিশ্চয় রয়েছে। গত কয়েকদিন আগে, আপনাদের নিশ্চয় মনে আছে, গত সপ্তাহখানেক আগে বা তার কয়েকদিন আগে, শেখ হাসিনা একযোগে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এই ধরনের মন্তব্য ছিল। সেখানে নির্বাচন প্রতিহতের কোনো ডাক ছিল না, সেটি এখন সামনে আসছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন, এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন। গত 13ই নভেম্বর লকডাউন যে কর্মসূচি পালিত হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, তার আগে তিনি যে বার্তা দিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনার কথা বলছি, তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে যে যেখানে আছো, যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও, মাঠে নামতে হবে। এবার মূল কথাটি, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমেই লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ। সেখানে সজীব ওয়াজেদ জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে, এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন প্রতিহতে বিক্ষোভ শুরু হবে, সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে। আমরা জানি যে 2014 সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছিল, পেট্রোল বোমার সংস্কৃতি চালু হয়েছিল, কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে, গুপ্ত হত্যা চলছিল। এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে। এরই মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সহিংস রূপের দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে প্রশ্ন, সত্যি সত্যিই এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা, এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে? এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন, এবং তার জন্য তাদের প্রস্তুতির কথা বলেছেন। তার যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদের অন্যতম ছাত্র উপদেষ্টা, প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তো একটি টেলিভিশনে সরাসরি বলেছেন যে 24-এর অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল। এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয়, সেই অস্ত্রের যোগান নিশ্চয় তাদের কাছে ছিল। এটা তো যুক্তির কথা, সমীকরণের কথা। অস্ত্র ছাড়া তারা সশস্ত্র বিপ্লব করবে কেমন করে? তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? সরকারের আর এক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন, এবং সর্বশেষ এসে ডিএমপি কমিশনার মিস্টার সাজ্জাদ সাহেব তিনি কি মন্তব্য করলেন যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে, তাতে কেউ যদি যানবাহনে
অগ্নিসংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এটি তিনি কোন এখতিয়ারে বলেন? পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কীভাবে করেন? তার মানে কি যুদ্ধের মোটামুটি উস্কানি সব পক্ষ থেকে আসছে? আমরা এগুলো খুব হালকাভাবে নিব? সজীব অজের জয় তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিচারের রায়কে কেন্দ্র করে আরেকটি কথা বলেছেন। যেহেতু রায় ঘোষণার আগে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন, সেখানে তিনি বলছেন, আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেব না। আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু করা দরকার তাই করব। আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশেষে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে, সংঘর্ষ হতে পারে। এবং সেখানে তিনি এই কথাও বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই, অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয়। এবং ভারতও যে নির্বাচনটি খুব সহজে চাইছে না, একতরফা নির্বাচন, তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে। এটি আওয়ামী লীগের জন্য না হোক, এটি অন্য কারোর জন্য না হোক, তাদের নিজেদের স্বার্থে চাইছে। তার কারণ এরই মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আচরণ, সেক্ষেত্রে তারা তো চাইবে না খুব স্বাভাবিকভাবে যে তারা খুব শক্ত অবস্থানে আসুক। এখন কথা হচ্ছে যে গত 7-8 মাস আগে থেকেই আমি একটি কথা বলে আসছিলাম, মাঝখানে যদিও 3 মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো কথা বলতে পারিনি, তাই আবারও মনে করিয়ে দিই, নির্বাচন হবে না, না হওয়ার সম্ভাবনাই মোটামুটি 95%। এটি আমার সমীকরণ। নির্বাচন হবে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এবার আপনারা মিলিয়ে নিন কোন দিকে যাচ্ছি আমরা। এবং যেই আশাবাদের জায়গা থেকে 24-এর অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছিল, কী কারণে? একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে, এই কারণেই তো আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভের জায়গাটি তো প্রচণ্ডভাবে ছিল, এখানেই বেশি, আরও অন্যান্য কারণ ছিল। সেই জায়গাটি নিয়ে নানান ধরনের ছলচাতুরি হচ্ছিল। এবং জামাত এবং এনসিপি তারাও যে নির্বাচন চায় না, নির্বাচন লেন্দি করা হোক, নির্বাচন যত বেশি দেরিতে হবে তারা ক্ষমতার স্বাদটি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে। আওয়ামী লীগ যে কাজটা করেছিল, বিএনপিবিহীন নির্বাচন, নিশ্চয়ই আমরা কেউ সেটি মেনে নিতে পারিনি, যে প্রক্রিয়ায় বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা হোক না কেন। এবং সেই একইভাবে এই সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে, এটিও নিশ্চয়ই মানা যাবে না, তাই না? সরকার বারবার বলে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি না থাকবে। তা জনগণ যদি সিদ্ধান্ত নেয়, সেই পুরনো কথা আবারও উল্লেখ করি, জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি কোথায় রাখা হলো? নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিত, প্রত্যাখ্যানের সুযোগ পেত। যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই দেওয়া হয়, তাহলে তাদের আর প্রত্যাখ্যানের বিষয়টি কী থাকে? সব মিলিয়ে যা হতে যাচ্ছে, নিঃসন্দেহে আমাদের আশঙ্কাটি তীব্র হচ্ছে। দেশে যুদ্ধের যে সাজ রব, সেই রবের ধ্বনি আমরা পাচ্ছি কিনা। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।